ডিয়ার স্টুডেন্ট, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের মেহেদি ভাইয়া আসছি তোমাদের সাথে। তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব বা অধ্যায়টার বেসিক জিনিসগুলো দেখবো, সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন ও শ্বাসক্রিয়া। তো হুট করে আমি স্লাইডে ক্লাস নিচ্ছি কেন, তোমাদের মনে হয়তো বা কোশ্চিন আসতে পারে। দেখো, স্লাইডে ক্লাস যেহেতু তোমাদের হাতে অল্প সময় আছে এবং বেসিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমি স্লাইডে খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝাই দেবো। তাহলে তোমাদের কি সময় কম লাগবে এবং ক্লাসটা খুব ভালোভাবে হবে, এই জন্যই আর কি এখানে আসা। তো বেসিক্যালি দেখো, শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা হচ্ছে একটা 2 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়। কখনো কখনো 3 স্টার, বেশিরভাগ ক্ষেত্রে 2 স্টার ইম্পর্টেন্ট অধ্যায়। ওকে, কেন 2 স্টার বললাম? দেখো, 2 স্টার বলার একটা রিজন হচ্ছে এইখান থেকে পূর্ণাঙ্গ কোশ্চিন আসে না তেমন একটা। দেখবা যে কোনো কোনো সৃজনশীলের গ অথবা ঘতে ঢুকাই দিয়ে রাখছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবা যে রক্ত আছে, এই রক্তর সাথে হয় অ্যাড করে দিচ্ছে, না হলে হচ্ছে বজ্র এবং নিষ্কাশনে যে আছে এই বজ্র এবং নিষ্কাশনের সাথে অ্যাড করে দিচ্ছে। তবে হ্যাঁ, সিঙ্গেল কোশ্চিনও আসতে পারে এখান থেকে, সৃজনশীলও হইতে পারে। ওকে, আমরা বেসিক্যালি এত কথা না বলে আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই। হ্যাঁ, দেখো, অধ্যায়ের নাম যেহেতু হচ্ছে যে শ্বসন ও শ্বাসক্রিয়া, তাহলে শ্বসনটাকে আমাকে বুঝতে হবে। তো শ্বসনটা বুঝতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে। সেটা হচ্ছে যে শ্বসন দুই প্রকার, জানো? শ্বসন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কি বলো দেখি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। কি বললাম? একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। এখন আসো, বহি এবং অন্ত এটা কি। বহিঃশ্বসনটা বুঝতে গেলে আমাদের অন্তঃশ্বসনটা একটু লাগবে। অন্তঃশ্বসনের ক্ষেত্রে তোমরা কি জানো? শ্বসনের ক্ষেত্রে কি হয় অ্যাকচুয়ালি বলো তো দেখি। C6H12O6, তার মানে কি খাদ্য। এইটা হচ্ছে আমাদের অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয়ে কি কি পাবো এখান থেকে বলতো দেখি। CO2 পাবো, তারপরে আমরা পাবো H2O, তারপরে আমরা পাবো কি ATP, তাই না? তাহলে আমরা এই 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 সমীকরণটা তো জানি, সবাই আমরা জানি যে এই সমীকরণটা বুঝি। দেখো তো এইখানে ক্ষেত্রে একটু বুঝো কিনা তোমরা, যে এই শ্বসনের ক্ষেত্রে দেখো যে এই যে এখানে আমাদের গ্লুকোজ যেটা আছে বলতে খাদ্যটা কার? অক্সিজেনের সাহায্যে জারিত হয়েছে। এই অক্সিজেনটা আমরা কই থেকে পাইছি ভাইয়া? এই অক্সিজেনটা পাইছি আমরা এই অক্সিজেনটা পাইছি আমরা কই থেকে বলতো দেখি। এই অক্সিজেনটা পাইছি আমরা পরিবেশ থেকে। আর এই যে কার্বন ডাই অক্সাইড যেটা আছে, এইটা আমরা কি করব? পরিবেশে ছাড়বো। বেসিক্যালি শ্বসন বলতে কি বোঝায়? অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ। সোজা বাংলা কথা, অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ। আর শ্বসনের যদি সংজ্ঞা আসে কখনো, তাহলে দেখো উপরে আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব দেহে কোষস্থ খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করে তাকে বলা হচ্ছে শ্বসন বা রেসপিরেশন। তারপরে প্রকারভেদে আসো। প্রকারভেদের ক্ষেত্রে দেখো কি বলছি। প্রকারভেদের ক্ষেত্রে প্রকারভেদের ক্ষেত্রে দেখো যে প্রথমে অন্তঃশোষণ, তারপরে বহিঃশোষণ। দেখো, অন্তঃশোষণ কেন্দ্রীয় পর্যায়ে মানে ভিতরে ঘটে, এই কারণে কেন্দ্রীয় পর্যায়ে বলছি। সেখানে কি হয়? অক্সিজেনের সাহায্যে আমাদের কি হয়? খাদ্য জারিত হয়। এবং বহিঃশোষণের ক্ষেত্রে দেখো, এখানে গ্যাসীয় বিনিময়টা কি? এই যে বহিঃশোষণের ক্ষেত্রে বেসিক্যালি দেখো তো, বহিঃশোষণের ক্ষেত্রে আমি কি দেখাইছি? অক্সিজেনটা পরিবেশ থেকে গ্রহণ করতেছি, এই যে অক্সিজেন গ্রহণ, এবং কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ছাড়তেছি, এই যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ। বুঝতে পারছো? এখন প্রধান কাজ কি এটা একটু বলে দিছি এখানের মধ্যে। দেখো, দেহের প্রতিটি কোষে অক্সিজেনের সরবরাহ করা এবং উৎপন্ন কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া। এটা তোমরা ছোট কাল থেকে, বাচ্চা কাল থেকেই জানো। এখানে আসলে এইভাবে বোঝানোর কিছু নেই। ওকে, আমরা পরের স্লাইডে আসি। দেখো, এটা আমাদের টপিক কি এখানে। দেখো, মানব শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গসমূহ, খুবই ইম্পর্টেন্ট। একটা এমসিকিউ এর জন্য এটা আসতে পারে। দেখো, এমসিকিউ এর জন্য এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। সেটা কেমনে আসবে একটু বলে দিই। দেখো, শ্বসন যে আছে, আমাদের শ্বসনতন্ত্র যে আছে, এই শ্বসনতন্ত্রকে 3টা অঞ্চলে ভাগ করা হয়। কয়টা অঞ্চলে বলো তো ভাইয়া? 3টা অঞ্চলে ভাগ করা হয়। একটা হচ্ছে পরিবহন অঞ্চল বা সম্মুখ যেটা আমরা বলি, একটা হচ্ছে শ্বসন অঞ্চল, আর একটা হচ্ছে কি বলো দেখি। তোমাদের বইগুলোতে দেখলে দেখবে যে বায়ু পরিবহন অঞ্চল একটা কথা লেখা আছে, তারপর হচ্ছে বায়ু শ্বসন অঞ্চল একটা লেখা আছে, মাঝখানের যে একটা অঞ্চল লেখা আছে সেইটা। তো আমরা ডিরেক্ট যদি বলি শ্বাসরক্ষা অঞ্চল বলতে শেষের যেটা অঞ্চল সেইটা অঞ্চলের কথা বলি। দেখো, পরিবহন অঞ্চল, শ্বসন অঞ্চল এবং আমাদের ত্যাগ ও গ্রহণ অঞ্চল যেগুলো আছে, সোজা কথা যে 3টা অঞ্চল আছে সেই 3টা অঞ্চল আমরা একবারই শিখবো। এই এখানে আমরা হাতে দিব না, এখানে পরবর্তীতে আমরা হাত দেবো। এটা ফাঁকা স্লাইডে আসি আগে। দেখো, ফাঁকা স্লাইডে আসে একটু বুঝতে হবে। ওকে, তাহলে একটা জিনিস দেখো, ধরো একবারে আমরা শিখবো। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মানুষের নাক, দেন এইটা হচ্ছে একটা মানুষের মুখ, এটা হচ্ছে থুতনি। দেখো তো, এইটা হচ্ছে একটা মানুষের মাথা আমরা আঁকাইলাম। দেখো, মানুষের মাথা যদি আমি লম্বা বরাবর প্রস্থচ্ছেদ করি আর কি, ধরো একদম মনে করো যে স্লাইস করে ফেলি, দুই মাঝখান দিয়ে কেটে ফেলি, তাহলে এক সাইডের ভিউ যেটা হবে সেটা আমরা দেখতেছি। ওকে, তাহলে দেখো এই যে নাক যেটা আছে এইখানে একটা ছিদ্র আছে। আমাদের আমাদের ক্ষেত্রে নাকের ছিদ্র আছে না, দুইটা নাকের ছিদ্র আছে না? তাহলে এইটাকে বলা হচ্ছে সম্মুখ। দেখো, সামনের দিকে, এই কারণে এটাকে বলা হচ্ছে কি বলো দেখি ভাইয়া। এটাকে বলা হচ্ছে
সম্মুখ নাসারন্ধ্র কি বলা হয়? বলো সম্মুখ সম্মুখ নাসা, ওকে, সম্মুখ নাসারন্ধ্র। ওকে, তাহলে সম্মুখ নাসারন্ধ্র ইংরেজি হচ্ছে কি অ্যান্টেরিয়র নোস্ট্রিলস, অ্যান্টেরিয়র নোস্ট্রিলস। এবং দেখো তো তোমাদের দুইটা রন্ধ্রের মাঝখানে একটা ফাঁকা আছে না, বলতে একটা 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 প্রাচীর দেওয়া আছে না, সেটাকে বলা হচ্ছে ব্যবধায়ক, বলতে দুইটাকে ভাগ করে রাখছে, সেটাকে আমরা বলি নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক। নেজাল সেপ্টাম বা নাসা ব্যবধায়ক ধরো মাঝখানে, তাহলে এই সম্মুখ নাসা গহ্বরের মধ্যে কি পাবা বলো দেখি? এখানে পাবা হচ্ছে নেজাল সেপ্টাম, নেজাল সেপ্টাম। দেখো নাসা রন্ধ্র তোমরা দেখো তো দুইটা আমাদের নাসা রন্ধ্র, তাহলে এদের সংখ্যা কত হবে বলো তো দেখি ভাইয়া? এদের সংখ্যা হচ্ছে আমাদের, বলো, এদের সংখ্যা হচ্ছে আমাদের দুইটা, এদের সংখ্যা হচ্ছে আমাদের দুইটা। আর নেজাল সেপ্টামের সংখ্যা কয়টা? একটা। ক্লিয়ার? কারণ দেখো তোমাদের নাসা ব্যবধায় কয়টা? একটা। তাহলে আমরা ওখান থেকে মনে রাখতে পারবো। এখন আসো পরবর্তী যেটা আছে, পরবর্তীতে আসি। পরবর্তী কি? দেখো এই যে সম্মুখ নাসারন্ধ্রের পর তোমরা নাকের একটু ফোলা ফোলা অংশ দেখো না, দেখো তো ফোলা ফোলা, ধরো এই যে এইভাবে থাকে, এইটা হচ্ছে সেই ফোলা ফোলা অঞ্চলটা, এইটা হচ্ছে সেই ফোলা ফোলা অঞ্চলটা। এইটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। কি বলা হচ্ছে বলো? ভেস্টিবিউল, ভেস্টিবিউল। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউল অ্যাকচুয়ালি তোমাদের লোম থাকে, যেটা হচ্ছে আমাদের বাতাস থেকে যে রোগ যে ধুলাবালি গুলো আসতেছে সেটাকে হচ্ছে আমাদের কি করে, ছাঁকনি হিসেবে কাজ করে বা আটকায় দেয়। ক্লিয়ার? দেখো এই ভেস্টিবিউলের পর আমরা আরেকটা অংশ পাবো, যেটাকে আমরা বলবো নাসা গহ্বর, বড় একটা অংশ পাবো। ক্লিয়ার? এটা এত বড় না অ্যাকচুয়ালি, একটু আমি ছোট করে আঁকানি। এটা হচ্ছে সেই নাসা গহ্বর। ওকে, এইটা হচ্ছে নাসা গহ্বর। তাহলে এটার নাম কি বলো দেখি ভাইয়া? এটা হচ্ছে নাসা গহ্বর। ওকে, তাহলে আমি নাসা গহ্বর যেটা আছে এটা আমি মার্ক করে নিই আগে। দেখো এইটা হচ্ছে আমার সেই নাসা গহ্বর, নাসা গহ্বর বা নেজাল কেভিটি, বা নেজাল কেভিটি, ইংলিশ নামগুলো বলতেছি তোমরা শুনে নাও। দেখো নাসা গহ্বর যেটা আছে, এই নাসা গহ্বরের মধ্যে আবার কাজ কি? মনে রাখবে এই নাসা গহ্বরের মধ্যে এক ধরনের কোষ থাকে, এই কোষটাকে বলা হচ্ছে, এই কোষটাকে বলা হচ্ছে বলো অলফ্যাক্টরি কোষ। কি বললাম? এই কোষটাকে বলা হচ্ছে অলফ্যাক্টরি কোষ, অলফ্যাক অলফ্যাক্টরি কোষ। ক্লিয়ার? এই কোষটাকে বলা হচ্ছে কি বলো? অলফ্যাক্টরি কোষ। এবং এখানে আরেক ধরনের কোষ থাকে যেটাকে বলা হচ্ছে মিউকাস কোষ, মিউকাস কোষ, মিউকাস কোষ। ঠিক আছে? এই দুটা কোষের কাজ কি? দেখো মিউকাস কোষ যেটা আছে এটা বাতাসকে সিক্ত করবে আমাদের, ধরো একটা বাইরে থেকে বাতাস টেনে এনে দেখবে যে ঠান্ডা একটা হাওয়া ভিতরের দিকে ঢুকে, এই কাজ করবে। আর অলফ্যাক্টরি কোষ যেটা আছে এটা হচ্ছে আমাদের হাসি নিয়ন্ত্রণ করে, হাঁচি কাশি যেটা আছে তোমরা বলো সেটা। ওকে, তাহলে আমাদের অলফ্যাক্টরি কোষ আর মিউকাস কোষ এই দুটো বুঝছি। এখন বাতাসটা আমাদের কই? ধরো একটা বাতাস না, ধরো তোমরা এই যে পড়তেছো, প্রথমে বলছিলাম সম্মুখ নাসারন্ধ্র, তারপরে বলছিলাম ভেস্টিবিউল, এখন বললাম নাসা গহ্বর। দেখো নাসা গহ্বরের ঠিক পরের অংশ যেটা আছে, নাসা গহ্বরের ঠিক পরের অংশ, নাসা গহ্বরের ঠিক পরের অংশতে কি আছে দেখো তো? এই যে এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত একটা অংশ আছে, এইটাকে বলা হচ্ছে নাসা গলবিল। কি বলা হচ্ছে বলো? এইটাকে বলা হচ্ছে নাসা, নাসা গলবিল। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে নাসা গলবিল। দেখো নাসা গলবিলের মধ্যে তিনটা অংশ পাওয়া যায়, তোমরা এগুলো যখন আরো হায়ার ক্লাসে পড়বে তখন দেখবা যে তিনটা এখানে হচ্ছে নাসা গলবিল পাওয়া যায়। আমরা দেখবো, এগুলো যেহেতু দরকার নেই এখন আমরা আলোচনা করতেছি না। ওকে, দেখো এই নাসা গলবিলের ঠিক উপরে দেখো তো একটা একটা জায়গা আছে না, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের আর একটা রন্ধ্র আছে। বেসিক্যালি রন্ধ্র তো দুইটা আছে, আমরা যেহেতু প্রস্থচ্ছেদ করছি এই কারণে আমরা একটা দেখতে পারতেছি, অপর প্রস্থে আরেকটা আছে। তো এইটার নাম কি? এইটার নাম মনে রাখবা, এইটার নাম হচ্ছে আমাদের পশ্চাৎ নাসারন্ধ্র। কি বললাম? পশ্চাৎ নাসারন্ধ্র, পশ্চাৎ নাসারন্ধ্র। ক্লিয়ার? তাহলে পশ্চাৎ নাসারন্ধ্র বা পোস্টেরিয়র নোস্ট্রিল, এটাও কিন্তু সংখ্যা দুই, এটারও সংখ্যা দুই। এখন এই পশ্চাৎ নাসারন্ধ্রের ঠিক নিচে, ঠিক নিচে একটা জিহ্বা থাকে দেখো, এই যে এইখানে একটা আমাদের আরেকটা মনে করো যে ছোট্ট একটা অংশ আছে। ওকে, ছোট্ট একটা অংশ আছে, এই ছোট্ট একটা অংশের নাম কি একটু পরে ওইটা বলতেছি, আপাতত ওভাবে রাখো। তারপরে দেখো এই যে নাসা গহ্বর যেটা আছে, এই যে এইখানে, এইখানে আমাদের কি আছে বলো তো দেখি? এইখানে আমাদের জিহ্বা আছে, এটা আমাদের জিহ্বা, তাই না? এটা আমাদের জিহ্বা। এবং জিহ্বার ঠিক এইখান দিয়ে আমাদের এই দেখো, এইটা আমি আগায় নিলাম, আগায় নিলাম, এটা হচ্ছে আমাদের তাহলে কি শ্বাসনালী, শ্বাসনালী। এবং এইখানে আর ঠিক পিছনে আরেকটা কি আছে? অন্ননালী আছে, যেটা দেখাচ্ছি না, অন্ননালী আছে। এই এখানের মধ্যে এই জিহ্বার নিচে আরেকটা ছোট্ট জিহ্বা থাকে, আরেকটা ছোট্ট জিহ্বা থাকে, এটা একটু দেখো, আরেকটা ছোট্ট জিহ্বা থাকে, ধরো এই যে এইখানে,
এইখানে। ওকে, ছোট্ট একটা জিহ্বা আছে আরেকটা। ওকে, তাহলে এতটুকু বুঝলাম। দেখো এইখানে, এই যে এইখানে যেটা আছে এটা একটু উঁচু হয়, এটা একটু উঁচু হয় পুরুষের ক্ষেত্রে, আমরা দেখবো এটা একটু উঁচু হয়। ওকে, তাহলে এখন আসো যে আমাদের এই দুইটা জিহ্বার আসলে নাম কি, এটা একটু বুঝতে হবে। দেখো এই যে প্রথমে যে এইটা আছে আমাদের জিহ্বার নিচে, তার মানে হচ্ছে উপ, জিহ্বার নিচে তার মানে হচ্ছে কি উপ, তাই না? এটার নাম হচ্ছে উপজিহ্বা। কি বললাম বলো? উপজিহ্বা, উপজিহ্বা। বা ইংলিশ নাম যদি বলি তাহলে এটার নাম হচ্ছে এপিগ্লোটিস। ইংলিশ নাম যদি বলি তাহলে কি নাম বলো? এপিগ্লোটিস। তাহলে এই উপজিহ্বা, তাহলে এটার নাম কি হবে বলো দেখি? এটার নাম হচ্ছে আমাদের আলজিহ্বা। এটার নাম হচ্ছে কি বলো ভাইয়া? আলজিহ্বা। আল আলজিহ্বা বা ইউভুলা, ইউভু বা ইউভুলা, ঠিক আছে? তাহলে ইউভুলা, ওকে বানানটা একটু চেক করে দেই। তাহলে ইউভুলা। এখন আসো এই যে আলজিহ্বা বা ইউভুলা যেটা আছে সেটা আমরা জানি। তো তাহলে আমি যে দেখো একটা পাইছি আমরা পশ্চাৎ নাসারন্ধ্রের ওখানে একটা জিহ্বা পাইছি, ছোট্ট একটা জিহ্বা পাইছি যেটা তোমরা বড় করে হা করলে দেখতে পারবা, সেটাকে বলতেছি যে আলজিহ্বা। সেইটা অ্যাকচুয়ালি কি করে, ধরো মুখ বিবরে কোনো খাবার তুমি গ্রহণ করছো, সেই খাবারটা যেন উপরের দিকে না যায়, মানে নাকে চলে না যায়, সেটা ঢাকনি হিসেবে কাজ করে। আবার যখন উপজিহ্বার কথা বলতেছি, দেখো উপজিহ্বার ক্ষেত্রে সেম কাজটা। দুইটা নালী আছে এখানে, কয়টা নালী আছে বলো? দুইটা নালী, একটা শ্বাসনালী একটা অন্ননালী। আমি অন্ননালীটা দেখাইনি, ওইটা পরিপাক শোষণের কাজ, ওইটা ওখানে। তাহলে এই যে অন্ননালী এবং শ্বাসনালীর মধ্যে, জানো তো, ধরো তুমি যখন খাবার গ্রহণ করবা তখন ওই যে উপজিহ্বা যা এপিগ্লোটিস যেটা আছে এইটা গিয়ে শ্বাসনালীর মুখে পড়বে। আবার তুমি যখন শ্বাস গ্রহণ করবা তখন এইটা আসে পড়বে অন্ননালীর উপরে। বুঝতে পারছো? তাহলে এর কাজ হচ্ছে এই দুইটা। তার পরবর্তীতে আমাদের কি পাইছি এখানে দেখো তো, তার পরবর্তীতে আমাদের পাইছি এখানে হচ্ছে আমাদের ট্রাকিয়া। এখানে পাইছি আমাদের কি? ট্রাকিয়া বা শ্বাসনালী, তাই না? এটার নাম হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। বুঝতে পারছো? তাহলে ট্রাকিয়া বা শ্বাসনালী আমরা বুঝলাম। এখন আসো ট্রাকিয়া বা শ্বাসনালী, তার আগে এই যে এই জায়গা যেটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র। স্বর, এটাকে বলা হচ্ছে বলো স্বরযন্ত্র, স্বরযন্ত্র। আচ্ছা, স্বরযন্ত্রের কাজ কি? স্বরযন্ত্রের অ্যাকচুয়ালি কাজ কি জানো? স্বর উৎপন্ন করা। কি করা বলো দেখি? স্বরযন্ত্রের অ্যাকচুয়াল কাজ হচ্ছে স্বর উৎপন্ন করা। বুঝতে পারছো? তাহলে স্বর উৎপন্ন করা স্বরযন্ত্রের কাজ। এবং এখানে মনে রাখবা খুব ভালো করে, এখানের মধ্যে আমাদের তিনটা অস্থি থাকে, তার মধ্যে একটা থাইরয়েড, একটা অস্থির নাম আছে ক্রিকয়েড, একটা অস্থির নাম আছে। তোমরা একদিন বই থেকে একটু দেখে নিবা, একদিন ওভাবে সিকিউ এ আসে না, এমসিকিউ এর জন্য বলতেছি। এবং এখানে সব থেকে যে বড় অস্থিটা আছে ওইটা হচ্ছে থাইরয়েড অস্থি। এবং পাশাপাশি মনে রাখবা এই স্বরযন্ত্রের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডামস অ্যাপেল পাওয়া যায়। অ্যাডামস অ্যাপেল পাওয়া যায়। তো তোমরা সবাই জানো যে আদম আলাইহিস সালাম কি করছে, ওই যে আহ শয়তানের প্ররোচনায় হচ্ছে যে আপেল খাইছে, এই কারণে গলায় আটকে গেছে আর কি, যার জন্য এটা আমাদের ফোলা থাকে পুরুষদের ক্ষেত্রে, যেটা নাম হচ্ছে অ্যাডামস অ্যাপেল, তাই না? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রথমের দিকের পড়া। যদি তুমি আগের স্লাইডে যাও, আগের স্লাইডে আসো একটু, দেখো এখানে কি বলছিলাম, পরিবহন অঞ্চলে দেখো তো তোমাদের আমি নাসারন্ধ্র পড়াইছি, তারপরে নাসা গহ্বর পড়াইছি, পশ্চাৎ নাসারন্ধ্র পড়াইছি, গলবিল পড়াইছি, স্বরযন্ত্র পড়াইছি। তো এইটা বানানো একটু কারেকশন করে নিও, স্বর, তাহলে শয় ব, ওকে, এখানের মধ্যে দন্ত শয় বয় র, ঠিক আছে? স্বরযন্ত্র, তারপর ট্রাকিয়া এবং ব্রোঙ্কাস। আচ্ছা, ট্রাকিয়া এবং ব্রোঙ্কাস যেটা আছে পরিবহন অঞ্চলে, একটু পরে দেখতেছি। শ্বসন অঞ্চলে দেখো ব্রঙ্কিওল আছে, এগুলো এখনো পড়াইনি, একটু পরে পড়াচ্ছি। ওকে, তাহলে এখন আসো, তার মানে আমাদের পরিবহন অঞ্চলটা আমরা বুঝছি সম্মুখ ভাগে, আমরা পরবর্তীতে আসি। এখন দেখো এই যে আমাদের কোথায় পাইলাম আমরা বলতো দেখি, এখানে কি পাইছি আমরা? এটা আমরা পাইছি ট্রাকিয়া, এটাকে আমি আরেকটু পাশে নিয়ে আসি। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের, আমি একটু অন্য কালার নিয়ে আসি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এইটা হচ্ছে আমাদের সেই, এইটা হচ্ছে আমাদের সেই ট্রাকিয়া। ওকে, ওকে, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে কিন্তু বলবা, হ্যাঁ? তাহলে আমি আরো একটু ভালো করে বুঝাই দেবো। যদিও যতটুকু বোঝা যাচ্ছে এটা এনাফ, এত বড় ছোট হয় না। আমি বড় ছোট করে দেখাইছি কিসের জন্য? কারণ তোমাদের জন্য এটা ভুল না হয় সেজন্য। দেখো বাম যেটা আছে, তোমরা জানো হাতে লেখার সময়, হাতে লেখার সময় কি বলতো দেখি ভাইয়া? হাতের ডান পাশ যেটা আছে সেটা হয় বাম পাশ, আর ডান ডান বাম পাশ যেটা আছে সেটা হয় ডান পাশ। ওকে, তাহলে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে কি বাম। এখন দেখো এখানের মধ্যে আমাদের ট্রাকিয়া যেটা আছে, এই যে ট্রাকিয়া, এটা হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। এটা হচ্ছে কি বলো? ট্রাকিয়া বা শ্বাসনালী। একবারে কিন্তু আমরা ফুসফুসটা ক্লিয়ার করে দেবো। এবার একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখবে যে একবারে সব হয়ে গেছে।
তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলো ট্রাকিয়া বা শ্বাসনালী। এখন এইটার একটু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আমরা পরবর্তীতে দেখতেছি। তাহলে এটার নাম হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ওকে, আমি কি উপরের গুলো মুছাই দেবো না রেখে দেবো বলো? তো আসো আমরা একটু খালি ক্লিয়ার করে নেই, তাহলে লিখতে সুবিধা হবে। ওকে, তাহলে এখন আসো, দেখো এইটার নাম হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া বা শ্বাসনালী, ট্রাকিয়া, ট্রাকিয়া বা শ্বাসনালী। ওকে, এই ট্রাকিয়া বা শ্বাসনালী দেখো তো মাঝখানটা এই যে অনেকগুলান, এগুলান তো এমন না, এগুলান দেখতে অ্যাকচুয়ালি যদি একটু এই পাশে দেখাই দেয়, ধরো এটা যদি ট্রাকিয়া হয়, এই যে এইভাবে থাকে, মানে সি আকৃতির মতো, কত সি আকৃতির মতো দেখতে, সি এর মতো, সি এর মতো অর্ধবলয়, সেটাকে আমি এমনি সমান সমান করে দিচ্ছি আর কি। তার মানে ট্রাকের মধ্যে সি আকৃতির অর্ধবলয় অনেকগুলো থাকে, সেটা কত 16 থেকে 20টা বা 18 থেকে 20টা, তোমাদের বইয়ে এক এক বইয়ে এক এক ধরনের লেখা আছে। তোমরা সোজা কথা 15 থেকে 20টা মনে রাখবা, এর মাঝে রেঞ্জ পড়ে আর কি। 15 থেকে 20টা সি আকৃতির বলয়, কি আকৃতির বলয়? সি আকৃতির বলয়। এটা কেন দেয়া থাকে দেখো, তোমাদের একটু বেসিক বলি। ধরো তোমার শ্বাসনালীটার ভিতরে যদি কিছু না দেয়া থাকে, তাহলে একটু চিপা মারলে, গলা চিপা মারলে তুমি ওই আটকে থাকতো আর উঠতে পারতো না। এই যে ধরো কোনো ওইটার একটা পাইপের ভিতরে যদি রিং ঢোকা দেয়, চাপলে তুমি যত চাপো না কেন কাজ হবে, আবার সে কি স্থিতিস্থাপক উপরে উঠে আসবে। তার মানে এই ট্রাকিয়া, এই যে সি আকৃতির অর্ধবলয় গুলো দেওয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে যেন শ্বাসনালী চুপসে যায় না, সেটার জন্য এখানে দেওয়া হয়। তার মানে বলো সি আকৃতির বলয়গুলোর কাজ কি? অর্ধবলয়গুলোর কাজ হচ্ছে যেন শ্বাসনালী চুপসে না যায় সেদিকে নজর রাখা, মানে সেটার কাজ করা আর কি। এবং এই যে শ্বাসনালী যেটা আছে দেখো, এটা আস্তে আস্তে আসে ঢুকলো, কোথায় ঢুকলো? ফুসফুসে ঢুকলো। এটা তো ফুসফুস, তাই না? দেখো এই যে ঢুকলো, দুই ভাগ হইলো যেটা আছে, এটাকে বলা হচ্ছে আমাদের ব্রঙ্কাস। কি বলা হচ্ছে বলো? ব্রঙ্কাস। এটাকে বলা হচ্ছে ব্রঙ্কাস। ক্লিয়ার? তাহলে ব্রঙ্কাসের পর এখন আসো, ব্রঙ্কাসের পর তাহলে এইটাও একটা ব্রঙ্কাস, এইটাও একটা ব্রঙ্কাস, এবং ঢুকলো দেখো ফুসফুসের একটা অংশ দিয়ে ঢুকছে না, এই যে একটা অংশ দিয়ে ঢুকছে না, এটাকে বলা হচ্ছে হাইলাম। কি বললাম বলো ভাইয়া? এটাকে বলা হচ্ছে হাইলাম। এটাকে বলা হচ্ছে হাইলাম। ক্লিয়ার? তাহলে ব্রঙ্কাস ফুসফুসের যে অংশ দিয়ে ঢোকে তাকে কি বলা হয়? হাইলাম বলা হয়। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন দেখো তো, আমাদের ফুসফুসের মধ্যে একটা পাইছি ডান ফুসফুস, একটা পাইছি বাম ফুসফুস। মনে রাখবা, ডান ফুসফুসের ক্ষেত্রে লোব হচ্ছে 3টা। কয়টা লোব ভাইয়া? ডান ফুসফুসের ক্ষেত্রে লোব হচ্ছে 3টা। লোব হচ্ছে 3টা। ডান ফুসফুসের লোব হচ্ছে 3টা, দেখো এই যে 1 2 3। তারপরে আসো বাম ফুসফুসের ক্ষেত্রে লোব হচ্ছে 2টা। কয়টা? 2টা। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমি প্রিপারেশন সাইড করে লিখে দেই। তাহলে ডান ফুসফুসের ক্ষেত্রে আমাদের লোব হচ্ছে কয়টা? ডান ফুসফুসের ক্ষেত্রে আমাদের লোব হচ্ছে, তাহলে ডান, আর এই পাশে হচ্ছে আমাদের বাম। ক্লিয়ার? দেখো ডান ফুসফুসের লোব হচ্ছে 3টা, লোব হচ্ছে 3টা। বাম ফুসফুসের লোব হচ্ছে 2টা। লোব যেটা, এটা হচ্ছে আমাদের ইংরেজি শব্দ, আর বাংলা শব্দ হচ্ছে খণ্ড। তার মানে ডান ফুসফুসে 3টা খণ্ড এবং বাম ফুসফুসে 2টা খণ্ড পাওয়া যায়। ওকে, দেখো এই যে ব্রঙ্কাস যেটা আছে, এই ব্রঙ্কাসটা তো এখানে আসে আমাদের রক্ত নিয়ে আসবে, তাই না? রক্তগুলো তো এইটা একবারে এই পর্যন্ত আসতে পারে না, যার জন্য এরা কি করবে জানো, এখানে এসে আবার শাখায় বিভক্ত হবে। ধরো একটা নিয়ে গেল এইদিকে, একটা নিয়ে আসবে এখানে, তিনটা, তিনটা খণ্ডে 3টা আমাদের শাখা চলে যাবে। তাহলে এই এদের ক্ষেত্রে কি হবে? 2টা খণ্ডে 2টা শাখা চলে যাবে, 2টা খণ্ডে 2টা শাখা চলে আসবে, তাহলে 2টা খণ্ডে 2টা শাখা চলে আসছে। বুঝতে পারছো? তাহলে এই যে আমাদের ব্রঙ্কাস গুলো আমাদের পরবর্তীতে আবার বিভক্ত হয়ে বিভিন্ন লোবে ঢুকে গেল, তাই না? এই কারণে এটাকে বলা হচ্ছে লোবার ব্রঙ্কাস। কি বলা হচ্ছে ভাইয়া? লোবার ব্রঙ্কাস। লোবার ব্রঙ্কাস। ক্লিয়ার? তাহলে এটাকে বলা হচ্ছে লোবার ব্রঙ্কাস। ঠিক আছে? এবং দেখো এই যে লোবগুলো যেটা আছে, মনে রাখবা এই ডান ফুসফুসের মধ্যে এই লোবগুলোর ভিতরে, মানে 3টা লোব মিলায় মোট 10টা সেগমেন্ট থাকে। কয়টা সেগমেন্ট? 3টা লোব মিলায় মোট 10টা সেগমেন্ট থাকে। দেখো 3টা লোব মিলায় ধরো এরকম এরকম করে, আবার আবার হচ্ছে কি বলো, ধরো এই যে এখানে এভাবে আছে আর কি 10টা, যদি আমি একটু আঁকাই নেই, ধরো এভাবে এভাবে 2টা 3টা 4টা করি, এভাবে 10টা হয়েছে। ঠিক আছে? তাহলে 10টা সেগমেন্ট পাইছি আমরা। বুঝতে পারছো? 10টা সেগমেন্ট পাইছি। আর বাম ফুসফুস যেটা আছে, বাম ফুসফুসের ক্ষেত্রে সেগমেন্ট পাবো 8টা। কয়টা পাবো? 8টা। ক্লিয়ার? বাম ফুসফুসের সেগমেন্ট পাবো 8টা, ডান ফুসফুসের সেগমেন্ট পাবো 10টা। তাহলে এটাও লিখে রাখি আমি এখানে। তাহলে সেগমেন্ট ডান ফুসফুসে কয়টা পাবো? সেগমেন্ট, সেগমেন্ট পাবো 10টা, এবং বাম ফুসফুসে পাবো হচ্ছে কয়টা? 8টা। বুঝতে পারছো? এখন দেখো এই যে আমাদের সেগমেন্ট গুলোতে আবার রক্ত নিয়ে যেতে হবে, তখন এই যে আমাদের লোবার ব্রঙ্কাস গুলো আবার ভাগ হবে, হওয়ার পর এরা কি হবে, ওই সেগমেন্ট গুলোতে আবার রক্ত নিয়ে যাবে। বুঝতে পারছো? ধরো এই যে এই সেগমেন্ট একটা আসলো, এই সেগমেন্ট একটা আসলো, এই নিজে এই পাশে একটা গেল, আর একটা এখানে আসলো। বুঝো? তাহলে এই যে সেগমেন্ট গুলোতে আবার ব্রঙ্কাস গুলো ছড়াই ছিটাই পড়লো।
তাহলে দেখো তো লোবার ব্রঙ্কাস থেকে আমাদের আবার ভাগ হইলো এবং সেটাকে আমরা বলতেছি এই যে এই হলুদটা দেখো, এটাকে বলতেছি আমরা সেগমেন্টাল ব্রঙ্কাস। কি বললাম? সেগমেন্টাল সেগমেন্টাল ব্রঙ্কাস। ক্লিয়ার? এবং দেখো এই সেগমেন্টাল ব্রঙ্কাসের সেগমেন্ট গুলো আছে, একদম আমি অত গভীরে না যাই, আর এই সেগমেন্ট গুলোর ভিতরে আবার কি থাকে জানো? এই সেগমেন্ট গুলোর ভিতরে আবার থাকে অ্যালভিওলাস, যেটাকে আমরা অ্যালভিওলাস বলবো, তাই না? এই সেগমেন্ট গুলোর ভিতরে কি থাকে বলো? অ্যালভিওলাস। মানে এরকমই অ্যালভিওলাস দেখতে এরকম থলে থলে হয়, দেখো এরকম থলে থলে হয়, এবং এই থলে থলে গুলোর ভিতরে ঢুকে যাবে। এখন দেখো এই যে আমাদের সেগমেন্টাল ব্রঙ্কাস যেটা আছে সেটা আবার কোথায় যাবে? অ্যালভিওলারের ভিতরে যে নালীতে আছে সেখানে ঢুকে যাবে এবং শেষ পর্যায়ে গিয়ে অ্যালভিওলাসে শেষ হবে। এই তো, তাই না? তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি ফুসফুসের গঠন। কি বললাম? ফুসফুসের গঠন। তাহলে আমরা যদি বলি একটু ছোট্ট করে, দেখো প্রথমে যেটা আমাদের আসছে ট্রাকিয়া। ট্রাকিয়া হচ্ছে আমাদের কি বলো, 15 থেকে 20টা হচ্ছে আমাদের তরুণাস্থি থাকবে, সেখানে সি আকৃতির মতো, সেটা হচ্ছে আমাদের শ্বাসনালীকে চুপসে যাওয়া থেকে রক্ষা করবে। তার পরবর্তীতে আমাদের কি হয়েছে? হাইলাম দিয়ে 2টা ব্রঙ্কাস ঢুকে গেছে। যেহেতু এটা প্রাইমারি পর্যায়ে ঢুকে গেছে, মানে প্রথমে ঢুকে গেছে, এই কারণে এটাকে বলা হচ্ছে প্রাইমারি ব্রঙ্কাস। কি বলা হচ্ছে বলো? প্রাইমারি ব্রঙ্কাস। 2 নম্বরে কি হয়েছে? এই প্রাইমারি ব্রঙ্কাস যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোবার ব্রঙ্কাস হয়েছে, তার মানে এইটার নাম হচ্ছে বলো সেকেন্ডারি সেকেন্ডারি ব্রঙ্কাস। বুঝতে পারতেছো কি? তারপরে দেখো তো এই যে লোব গুলো আবার কি হচ্ছে? সেগমেন্টের আরেকটা নাম হচ্ছে কি বলো? সেগমেন্টের আরেকটা নাম হচ্ছে টারশিয়ারি। টারশিয়ারি টারশিয়ারি ব্রঙ্কাস। এবং সর্বশেষে গিয়ে কই থামছে? এই যে অ্যালভিউলাসের ভিতরে। এবং এই অ্যালভিউলাসের ভিতরে যে আসে থামলো সেটাকে বলা হচ্ছে প্রান্তীয় ব্রঙ্কাস। প্রান্তীয় ব্রঙ্কাস। বুঝতে পারছো? তাহলে এই তো মোট মোট আমাদের শ্বাসনালীর যে ব্যাপারটা আছে আমরা একদম ভালোভাবে শিখে ফেলছি। দেখো তাহলে ফুসফুসও কিন্তু আমাদের মোটামুটি ভালোভাবে শেষ হয়ে গেছে। তোমরা হয়তো বা বুঝতেছো যে কতদূর পরে ফেলছি। হ্যাঁ, তাহলে দেখো তো এই ফুসফুসটা যেটা আছে, এই ফুসফুসটাকে যদি আমি একটু উল্টা করে নিই, তাহলে একটা গাছের মতো দেখা যাচ্ছে না? গাছের 2টা ডাল 2 পাশে গেছে, তাহলে এই কারণে এটাকে বলা হচ্ছে উল্টানো আমাদের গাছের মতো দেখা যায়, যার জন্য আমরা এটাকে বলতে পারি শ্বসন বৃক্ষ। কি বলতে পারি? শ্বসন বৃক্ষ। তোমরা কি এই স্লাইডটা বুঝতে পারছো? স্লাইডটা যদি বুঝতে পারো তাহলে তো ভালো। তো দেখো এইটা হলো আমাদের কি বলো, এইটা হলো আমাদের মোটামুটি ফুসফুসে যে আমাদের বায়ু পরিবহন, তারপরে যত ধরনের অঞ্চল আছে, যে 3টা অঞ্চল আছে আমাদের, এই 3টা অঞ্চল এখানে আমি ব্যাখ্যা করে দিছি। এখন আসো আমাদের আগের পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। দেখো পরবর্তী স্লাইডে আসি। দেখো আমাদের এইখানে আমাদের নাসিকা ও গলবিল বলছে প্রথমে, আমরা অনেকগুলো পড়ছি, দেখি একটু। দেখো নাসিকা যেটা আছে আমাদের, মানে নোজ যেটা আছে, দেখো ভেতরের লোম বাতাসকে থেকে ধূলিকণা মুক্ত করে, আমি বলছি মিউকাস স্তর বাতাসকে উষ্ণ ও আর্দ্র বলতে কি সিক্ত করে, আমি বলছি। এই যে অলফ্যাক্টরি কোষ যেটা আছে, আমি বলছিলাম ঘ্রাণ ঘ্রাণ হাসি কাশির কথা বলছিলাম, মনে রাখবা ঘ্রাণ উদ্দীপনা গ্রহণ করে। তারপরে আসলে গলবিল যেটা আছে, গলবিলের ক্ষেত্রে কি হয়? গলবিলের ক্ষেত্রে ব্যাখ্যা করে দিছি, এপিগ্লোটিস এটা বোঝাই দিছি, সাথে আরেকটা জিনিস বোঝাই দিছি, কি বলতো দেখি? সাথে আরেকটা জিনিস বোঝাই দিছি তোমাদের, সেটা হচ্ছে আমাদের আলজিব্বা। আল আলজিব্বা। তাহলে আলজিব্বাটা আমি বুঝাই দিছি, তাহলে আমাদের এই স্লাইড আমরা বুঝে পাইছি, তাই না? সমস্যা আছে কি? তাহলে এগুলো আমি বলে দিছি, তোমরা একটু দেখবা স্লাইড গুলো একটু দেখবা। ওকে, পরবর্তীতে আসো। দেখো শ্বাসনালী বা ট্রাকিয়া যেটা আছে, এটার গঠন দেখো 12 সেন্টিমিটার লম্বা, কত সেন্টিমিটার? 12 সেন্টিমিটার লম্বা এবং 2 সেন্টিমিটার ব্যাসযুক্ত। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের থাকতে পারে, তোমরা একটু কারেকশন করে নিবা ওইটা। ওকে, দেখো এদের সি আকৃতির বলয় কয়টা? এরা বলছে যে 16 থেকে 20টা। এতে সি আকৃতির বলয় কয়টা থাকে? 16 থেকে 20টা। আমি 15 থেকে 20টা দিয়েছিলাম, এখানে 16 থেকে 20টা দেওয়া আছে, তার মানে ওই রেঞ্জ তো বুঝতে পারছো। দেখো অবস্থান কোথায়? এই যে একটা জিনিস দিছে, বক্ষদেশীয় কশেরুকার, তার মানে পঞ্চম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত। দেখো আমরা যখন কঙ্কাল অধ্যায়টা দেখবো, বলতে মানব আমাদের অস্থি সমূহ যে আছে, অস্থি সমূহ গুলো যখন দেখবো, তখন একটু আমি আগের স্লাইডে আসি। ওকে, এখানে দেখো এই যে আমাদের এইটা হচ্ছে আমাদের কোথা? শ্বাসনালীটা আছে না? শ্বাসনালীটা আমাদের গলা থেকে শুরু হয়েছিল না? দেখো গলা থেকে হিসাব করে যদি তুমি বুকে গণো, বুকের কাঠি যেটা পরশুকা আছে, এই পরশুকা গুনতে গুনতে যদি তুমি 5 নম্বরে আসো, ধরো এটা হচ্ছে আমাদের বক্ষপিঞ্জর, একটু বোঝাই দিই। তাহলে এই যে এমনি একটা কাঠি আছে, এমনি একটা মানে পরশুকা আছে, তাহলে কত? 1 2 3 4, আরেকটা দিলাম 5টা। আবার এখানে আছে 1 2 3 4 5, মাঝখানে যেটা আছে সেটাকে কি বলি আমরা? স্টারনাম। তার মানে এই যে এর ভিতরে যদি তুমি গুনে গুনে আসো, তাহলে 5 নাম্বার পর্যন্ত এই শেষনালীটার দৈর্ঘ্য। এই শ্বাসনালীটার দৈর্ঘ্য হচ্ছে 5 নাম্বার বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত, এটাই বলছে। ওকে, তাহলে আসো কাজ কি দেখো তো? ফুসফুসে বাতাস পরিবহন করা তোমরা জানো। তারপরে প্রাচীরের সিলিয়াযুক্ত কোষ অবাঞ্ছিত বস্তু কণা যেগুলো আছে, এগুলো হচ্ছে মিউকাসের সাহায্যে বাইরে বের করে দেয়, এগুলো তোমরা জানো সবাই। ব্রঙ্কাসে আসো কি? ট্রাকিয়া বিভক্ত না হয় ডান এবং বাম, যেটাকে আমি প্রাইমারি ব্রঙ্কাস বলছিলাম তোমাদেরকে। দেখো তো একটু বোঝো কিনা? প্রাইমারি ব্রঙ্কাস গঠন করে, যা কোথায় প্রবেশ করে? ফুসফুসে প্রবেশ করে।
ফুসফুসে কোন পাশ দিয়ে প্রবেশ করে নাম বলছিলাম, বলো দেখি কি? নাম হচ্ছে হাইলাম, নাম হচ্ছে হাইলাম, তাই না? তো এগুলো আমি সবগুলো পড়াই দিচ্ছি তোমাদের। তারপরে আসো যে ফুসফুস যেটা আছে, ফুসফুসের অবস্থান, গঠন, কাজ যা আছে বলছিলাম। দেখো ফুসফুস দেখতে তোমরা জানো খয়েরি কালারের, তাই না? এবং স্পঞ্জের মতো নরম। তারপর দেখো এই ফুসফুস যেটা আছে, এই ফুসফুসটা হচ্ছে কেমন বলো দেখি? এই ফুসফুসটা স্পঞ্জের। তোমরা যে কিছুদিনের মধ্যে কোরবানি কোরবানি হবে না, কোরবানির ঈদ আসতেছে না আমাদের, তো ওই গরু যখন কাটবে তখন ফুসফুসটা একটু বাইর করে দেখিও, তাহলে হচ্ছে যে এই অধ্যায় নিয়ে আর সমস্যা থাকবে না। ঠিক আছে? দেখো এখন আসো এই যে ফুসফুসটা, একটু আগের স্লাইডে আসো। এই যে ফুসফুস যেটা আছে, এই ফুসফুসের বাহিরে, এই ফুসফুসের বাহিরে আরেকটা পর্দা আছে। দেখো এই যে এভাবে একটা পর্দা আছে, এভাবে একটা পর্দা আছে। ওকে, যেটাকে আমরা বলতেছি প্লুরা। যেটাকে আমরা কি বলতেছি বলো? ফুসফুসের পর্দার নাম কি? ফুসফুসের পর্দার নাম হচ্ছে প্লুরা। ওকে, তাহলে ফুসফুসের পর্দার নাম হচ্ছে প্লুরা, প্লুরা। ঠিক আছে? তাহলে ফুসফুসের পর্দার নাম প্লুরা, এটা আমরা বুঝলাম। এখন আসো যে প্লুরা কেন, একটু একটু কেন বলতেছি প্লুরার কথা, তোমরা তো জানোই। দেখো এই যে পর্দা যেটা আছে, এটাকে তুমি দেখো ভিতরের দিকে যেটা স্তর থাকে সেটাকে বলা হচ্ছে ভিসেরাল, বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে প্যারাইটাল। তাহলে মনে রাখবা, যেখানে তুমি এই ভিসেরাল এবং প্যারাইটাল কথাটা পাবা এবং মাঝখানে ফাঁকা গহ্বর পাবা, তার মানে বুঝবে যে সেখানের মধ্যে কোনো না কোনো তরল পদার্থ আছে। তার মানে এইখানে এইখানে একটা তরল পদার্থ আছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ভিসেরাল ফ্লুইড, বা ভিসেরাল ফ্লুইড মানে ফুসফুসের যে আমাদের তরলটা থাকে সেটা। এই যে ফ্লুইডটা যেটা আছে, এই ফ্লুইডের কাজ হচ্ছে যে কোনো কিছুর ক্ষেত্রে, এই ফ্লুইডের কাজ হচ্ছে তাপ, চাপ, ঘর্ষণ যেগুলো আছে এগুলো থেকে রক্ষা করা। বুঝতে পারছো? তাহলে আমরা এটা বুঝে গেছি। আমি স্লাইডে আসি। দেখো যে অবস্থান এবং গঠন, অবস্থান গঠনে দেখো দুই বক্ষগহ্বরের হৃৎপিণ্ডের দুপাশে অবস্থান করে। আমি বলছিলাম বাম ফুসফুসের ঠিক নিচে আমাদের হৃৎপিণ্ডটা থাকে, বাম ফুসফুসের ঠিক নিচে আমাদের হৃৎপিণ্ডটা থাকে। দেখতে অনেকটা কেমন? স্পঞ্জের মতো, স্পঞ্জের মতো, এবং কি নরম এবং গোলাপি হয়, এটা জানো। এই যে দ্বিস্তরী প্লুরা পর্দা, প্লুরা পর্দা দিয়ে আবৃত। এর বাহিরে এই যে স্তরকে প্যারাইটাল এবং ভিতরের স্তরকে ভিসেরাল বলা হচ্ছে, তাই না? তারপরে খণ্ড এবং লোব দেখো আমি পড়া দিয়েছি তোমাদের। ডান হচ্ছে তিনটি খণ্ড, তিনটি খণ্ড বা তিনটি লোব। তারপরে হচ্ছে দুইটি খণ্ড, দুইটি খণ্ড। বুঝতে পারছো তো? তার মানে তোমরা যদি ওই চিত্রটা ভালো করে বোঝো, তোমার কাছে এখানে হচ্ছে কি পান্তা ভাত। বুঝছো? তাহলে এখন আসলে যে ডান খণ্ড, এই যে ডান খণ্ড যেটা আছে, এটা আবার সেগমেন্ট কয়টা পেয়েছিলাম? 10টা। এখানে সেগমেন্ট কয়টা পেয়েছিলাম? 8টা, তাই না? এবং আরেকটা জিনিস মনে রাখো, এই ডান যেটা আছে, এই ডান হচ্ছে 625 গ্রাম, 625 গ্রাম। বাম যেটা আছে এটা হচ্ছে 565 গ্রাম, 565 গ্রাম। যাও আরো একটা ইনফো দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 565 গ্রাম। বুঝতে পারছো? তাহলে দেখো তো কোনটা বড়, ডানটা বড় এবং বামটা ছোট। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেছি। পরবর্তী স্লাইডে আসো। দেখো অ্যালভিওলাস। ওকে, আমরা একটু আবার আসি, এখানে আর একটু বুঝতে হবে। থাক ওখানে, আমরা একটু দেখি। দেখো আমাদের ফুসফুস তো বুঝতে পারছি আমরা, তাই না? এখন ফুসফুসের ভিতরে ভিতরে আমরা কি পাইছিলাম বলতো দেখি? অ্যালভিওলাস পাইছিলাম, তাই না? এখন অ্যালভিওলাসটা নিয়ে যদি একটু পড়াশোনা করি তাহলে দেখবে যে মোটামুটি আমাদের আরো ভালো বোঝা হয়ে গেছে। ওকে, অ্যালভিওলাসটা আমরা একটু আঁকাই নেই। অ্যালভিওলাসটা একটু আঁকাই নেই, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। দেখো এইটা হচ্ছে ধরো একটা অ্যালভিওলাস। কোথায় আঁকাবো? এখানে। ওকে, তাহলে এইটা হচ্ছে একটা অ্যালভিওলাস। আমি একটু আঁকাই নেই, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। ধরো এইটা একটা কোষ, তারপরে এইটা আরেকটা কোষ, এটা একটা কোষ। অ্যালভিওলাসের গঠন চিত্র সহ আসতে পারে গতে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক পড়তেছে এবং এডমিশনে এখান থেকে কোশ্চিন পাবা। অ্যালভিওলাস, অ্যালভিওলাসে আছে, অ্যালভিওলাস থেকে কোশ্চিন পাবা। বুঝতে পারছো? এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এগুলো না আমাদের কি কোষ না, কিছু কোষ আমরা আঁকাচ্ছি না এখানে, এগুলো হচ্ছে এক ধরনের কোষ। ওকে, দেখো এই তো আমাদের মোটামুটি শেষ। দেখো এইটা হচ্ছে একটা অ্যালভিওলাস। অ্যালভিওলাসের প্রাচীর যদি তুমি দেখো তাহলে এই ধরনের কিছু কোষ পাবা। দেখো কোষের মধ্যে মনে রাখবা, এই কোষের মধ্যে কিছু ধরনের কোষ, ধরো এইটা হচ্ছে এক ধরনের একটা কোষ। এখানে আমি একটা নিউক্লিয়াস দিয়ে দেই, এখানে দিয়ে দেই, পরেরটাতে না দিলাম। দেখো আমি দুই ধরনের কোষ আঁকায় ফেলছি এখানে, তাই না? দুই ধরনের কোষের মধ্যে দেখো একটাতে আমি যে মাঝখানে একটা এক ধরনের দিয়েছি, মানে নিউক্লিয়াস দিয়ে দিয়েছি, এক ধরনের গুলোতে দেইনি। তাহলে যেটাতে দেইনি সেটা একটু আমি অন্য কালার করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে যে এখানে দুই ধরনের কোষ আছে। ওকে, তাহলে আমি একটু অন্য কালার করে নেই। ওকে, দেখো তাহলে এইখানে হচ্ছে আর এক ধরনের এই যে একটা কোষ,
তারপরে এই যে একটা কোষ, তারপরে এই যে আরেকটা কোষ, এবং এখানে আরেকটা কোষ। তাহলে দেখো তো এই যে মোটামুটি, এটা খুবই বিশ্রী দেখা যাচ্ছে, একটু ঠিক করে নেই। এই যে মোটামুটি একটা অ্যালভিওলাস, এটাকে একটা বলা হচ্ছে অ্যালভিওলাস। দেখো অ্যালভিওলাসের মধ্যে আমরা তাহলে কয় ধরনের কোষ পাইলাম বলো দেখি ভাইয়া? 2 ধরনের কোষ পাইলাম। তার মধ্যে একটা হচ্ছে কি বলো, একটা হচ্ছে টাইপ 1 কোষ, একটা হচ্ছে টাইপ 2 কোষ। একটা হচ্ছে টাইপ 1 কোষ আর একটা হচ্ছে কি টাইপ 2 কোষ। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টাইপ 1 কোষ, যেটা প্রচুর পরিমাণে থাকবে সেটা হচ্ছে টাইপ 1, টাইপ 1। আর যেটা একটু কম সেটা হচ্ছে আমাদের কি বলো, টাইপ 2, টাইপ 2। আমাদের এই টাইপ 2টা নিয়ে কি একটু পড়াশোনা করতে হবে। টাইপ 2টা নিয়ে একটু পড়াশোনা করলেই দেখবা যে তোমাদের হয়ে গেছে, আর এখানে কিছু পড়তে হবে না। দেখো টাইপ 2 যেটা আছে, টাইপ 2টা একটু বুঝি। টাইপ 2 এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয় দেখো, এই যে টাইপ 2 কোষ যেটা আছে, এই টাইপ 2 কোষের একটা সুন্দর নাম আছে, যার নাম হচ্ছে সেপ্টাল কোষ। কি বললাম? সেপ্টাল কোষ, বুঝছো? যার নাম হচ্ছে কি সেপ্টাল কোষ। ওকে, সেপ্টাল কোষ যেটা আছে, এই সেপ্টাল কোষ কেন একটু ব্যতিক্রম, বা কেন একে আমি আলাদা করে লিখলাম বা আলাদা করে দেখাইলাম, সেটা একটু বুঝো। দেখো এই সেপ্টাল কোষ মূলত 2 ধরনের কাজ করে। তাহলে এই সেপ্টাল কোষের মধ্যে একটা কাজ আমি দেখি আগে। এই কাজ হচ্ছে, এরা হচ্ছে সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। কি করে? সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। এবং এই সারফ্যাক্টেন্ট যেটা আছে, এইটা হচ্ছে কেমন জানো, এইটা হচ্ছে ডিটারজেন্ট জাতীয়, ডিটারজেন্ট জাতীয়। এবং এই সারফ্যাক্টেন্টের গঠন যেটা আছে, গঠনটা যদি তুমি দেখো, বলতে এরা কি দিয়ে তৈরি, তাহলে তুমি দেখবে ফসফোলিপিড। কি বললাম বলো? ফসফোলিপিড, লিপিড। ক্লিয়ার? তাহলে দেখো সেপ্টাল কোষ বলতে টাইপ 2 কোষ যেটা আছে, এটাকে আমরা বলতেছি সারফ্যাক্টেন্ট। সারফ্যাক্টেন্ট যেটা আছে আমাদের কি করে, সেপ্টাল কোষ সারফ্যাক্টেন্ট ক্ষরণ করে। সারফ্যাক্টেন্ট কি? ডিটারজেন্ট জাতীয় পদার্থ। আর ডিটারজেন্ট কেমন? এটা ফসফোলিপিড একটা। আমরা এই কয়েকটা জিনিস জানলাম। ওকে ফাইন, আমরা বুঝে গেছি এইটা। টাইপ 1 কোষ বুঝলাম, টাইপ 2 কোষ বুঝলাম। এখন আসো সারফ্যাক্টেন্ট কেন এত বেশি গুরুত্বপূর্ণ। এখন আসো প্রথমে দেখো সেপ্টাল কোষ যেটা আছে, এই যে এইটা হচ্ছে আমাদের সেই সেপ্টাল কোষ। তো এই কোষটার গঠন একটু আমি আলাদা করে দিই। দেখো এইভাবে এইভাবে একটু দিলাম, মানে একটু আলাদা, মানে ডিজাইন করার জন্য, বুঝছো? একটু ডিজাইন করে দিচ্ছি। তাহলে এখান থেকে কি হবে বলো তো দেখি ভাইয়া? এখান থেকে আমাদের বেসিক্যালি কি হবে, সারফ্যাক্টেন্ট ক্ষরণ হবে। এখান থেকে সারফ্যাক্টেন্ট ক্ষরণ হবে। তারপর আসো আরেকটা জিনিস আঁকাই দিই। ধরো ওকে, এইটা হচ্ছে একটা ম্যাক্রোফেজ, যার নাম হচ্ছে কি বলো দেখি? যার নাম হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজ। তোমরা জানো ম্যাক্রোফেজ কি? বলো তো দেখি, তোমাদের রক্তে পড়াইছি। অ্যালভিওলার ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। আমি বলছিলাম মনোসাইট যেটা আছে আমাদের, ডাব্লিউবিসি তে পাবা তোমরা। মনোসাইট হচ্ছে কি আমাদের অদানাদার, তাই না? অদানাদার শ্বেত রক্তকণিকা যখন কোষ থেকে বাহিরে আসে তখন 5 থেকে 10 গুণ বড় হয়, তখন তাকে আমরা বলি ম্যাক্রোফেজ, এবং সেটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস করে। তার মানে এই এই আমাদের অ্যালভিওলাসের ভিতরে যদি কখনো কোনো জীবাণু আসে, তাহলে এই অ্যালভিওলার ম্যাক্রোফেজটা সেটাকে ধ্বংস করে ফেলবে। আর তোমরা জানো যেমন যকৃতের ক্ষেত্রে পড়ছো কাফার সেল বা কুফার কোষ, সেটা আর এইটা একই জিনিস। হ্যাঁ, ওকে। তাহলে এখন আসো যে এইটা কেন, এই অ্যালভিওলার ম্যাক্রোফেজ তাও বুঝলাম। এখন আসো যে এইখানে কেন সারফ্যাক্টেন্ট জাতীয় পদার্থ ক্ষরণ হবে। দেখো এই যে এর ভিতরে তরল আছে না, এর ভিতরে তরল আছে না, ওকে তরল আছে কিছু। এই তরলের অনুগুলান পরস্পরকে আকর্ষণ করে। এখন ধরো পরস্পরকে যখন আকর্ষণ শুরু করবে, তখন অ্যালভিউলাসে চুপসে যাবে না? আর চুপসে গেলেই তো খেল খতম। মানে তুমি বোঝো তো, চুপসে গেলে তো আমাদের অ্যালভিউলাস মানে বাতাস নিতে পারবো না আমরা, তার মানে আমরা কি আস্তে আস্তে শেষ হয়ে যাব। যার জন্য এর উপর দিয়ে এই সারফ্যাক্টেন্ট কোষগুলো আমাদের কি করে, ডিটারজেন্ট জাতীয় পদার্থ ক্ষরণ করে। ডিটারজেন্ট জাতীয় পদার্থ ক্ষরণ করলে কি হয়, পানির পৃষ্ঠটান কম হয়। এগুলো আমি বেসিক ক্লাস যদি তোমরা করতা অনেক আগে থেকে, তাহলে বুঝতে। ধরো এই যেগুলো হচ্ছে আমাদের ডিটারজেন্ট, ডিটারজেন্ট উপরে পানির উপরে যখন আসছে, তখন হচ্ছে পানির পৃষ্ঠটান হ্রাস হয়েছে, তার মানে আর কি পানি একে অপরের দিকে টানতেছে না, যার জন্য অ্যালভিওলাসটাও শুকিয়ে যাচ্ছে না। তাহলে আমাদের মনে রাখতে হবে এটা। হ্যাঁ, তাহলে আমাদের এইটা বুঝলাম। এবং দেখো এখানে আর কি আছে, এবং আর একটা জিনিস মনে রাখবা, এর বাহিরের দিকে আমাদের কি থাকে, কৈশিক জালিকা থাকে। কৈশিক জালিকা থাকে। কি থাকে ভাইয়া? কৈশিক জালিকা থাকে। এই তো হয়ে গেল একটা আমাদের কি, অ্যালভিওলাসের ভিতরের আমরা গঠন টঠন সব দেখে ফেললাম, তাই না? তাহলে আমাদের মনে রাখতে হবে এখানে টাইপ 1 কোষ আছে, টাইপ 2 কোষ আছে। টাইপ 2 কোষকে বলা হচ্ছে সেপ্টাল কোষ, যার কাজ হচ্ছে সারফ্যাক্টেন্ট বা ডিটারজেন্ট জাতীয় পদার্থ ক্ষরণ করা। তারপর বললাম যে এদের ভিতরে একটা ম্যাক্রোফেজ আছে, যার নাম হচ্ছে কি অ্যালভিওলার ম্যাক্রোফেজ। ওকে, তার বাহিরে আমাদের কৈশিক জালিকা থাকে। আর এখানের মধ্যে আমাদের কি থাকে, ডাব্লিউবিসি, আরবিসি, যা আর কি তুমি একটু একটু করে আঁকাবা।
তারপরে কৈশিক নালিকা গুচ্ছ থাকে, এই আর কি। এটা হচ্ছে আমাদের কি বলো দেখি একটা, আমাদের হচ্ছে অ্যালভিওলাস। ওকে, অ্যালভিওলাসকে কি বলা হয়েছে বলো তো দেখি। দেখো তো সব থেকে শেষে কি পাইছিলে তোমরা, শেষে পাইছিলে অ্যালভিওলাস। এই কারণে ফুসফুসের গঠন ও কার্যিক এককে কি বলা হচ্ছে বলো, ফুসফুসের গঠন ও কার্যিক এককে বলা হচ্ছে অ্যালভিওলাস। এখন আসলে দেখো, এই যে ফুসফুসের স্কোয়ামাস এপিথেলিয়াম কোষে গঠিত, তার মানে এই কোষগুলো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। ওকে, তাহলে অতি ক্ষুদ্র বুদবুদের মতো বায়ুথলি। তারপরে হচ্ছে আমাদের দেখো দুই ফুসফুসে মোট কতটি, 700 মিলিয়ন, 700 মিলিয়ন আমাদের কি থাকে, এই অ্যালভিওলাস থাকে, তার মধ্যে একটা আমরা শিখলাম। বুঝছো? দেখো সারফ্যাক্টেন্ট এরা বলছে অ্যালভিওলাসের প্রাচীর থেকে নিঃসৃত এক ধরনের ফসফোলিপিড, যা ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে। এবং দেখো এটা হচ্ছে 23 সপ্তাহ বয়সে ভ্রূণের ক্ষরণ শুরু হয়। দেখো এটা ভ্রূণের 23 সপ্তাহ বছর বয়সে এটা শুরু হয়। তোমাদের বইয়ে যতদূর সম্ভব 22 থেকে 24 সপ্তাহ দেয়া আছে, 22 থেকে 24 সপ্তাহ দেয়া আছে, তাইলে একই কথা, তাই না? 22 থেকে 24 গড় করলে ওই 23ই দাঁড়ায়। তাইলে 23 সপ্তাহ বয়সে ভ্রূণের ক্ষরণ শুরু হয়। কাজ হচ্ছে কি, দেখো এই কাজ হচ্ছে মূলত মনে রাখবা, এদের কাজ হচ্ছে, ধরো এই টাইপ 1 কোষের কাজ তোমাদের একটু মাথায় দেই। টাইপ 1 এর কোষের কাজই হচ্ছে, টাইপ 1 কোষের কাজই হচ্ছে যে অক্সিজেন যাবে, কার্বন ডাই অক্সাইড বের হবে, অক্সিজেন যাবে, কার্বন ডাই অক্সাইড বের হবে, এই কথাটা এখানে বলে দিছে। তাহলে দেখো তো অ্যালভিওলাস যেটা আছে, অ্যালভিওলাসটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে ওকে। তাহলে দেখো অ্যালভিওলাস আমরা বুঝে গেছি। তাহলে গঠন চিত্র সহ আসলে লিখতে পারবে না, আমি যা যা বলছি এভাবে লিখে দেবা। এখন আসো পরবর্তীতে, এখন আসো পরবর্তীতে যেটা জিনিস আছে, যে টপিকটা, সেটা হচ্ছে শ্বাসক্রিয়া। এই শ্বাসক্রিয়া থেকে একটা কোশ্চেন আসবে সিকিউ এ। তার মানে সিকিউ এর কয়টা টপিক পেলাম? একটা পেলাম আমরা ফুসফুস, একটা পেলাম আমরা অ্যালভিওলাস, এখন আমরা পড়বো শ্বাসক্রিয়া। দেখো শ্বাসক্রিয়াতে আমরা কি শিখবো? শ্বাসক্রিয়ার মধ্যে একটা হচ্ছে আমাদের প্রশ্বাস, একটা হচ্ছে আমাদের কি বলো নিঃশ্বাস। আমরা একটু মনোযোগ দিয়ে শিখি, এটা এটা শিখতে পারলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে, ওকে, দেখো তাহলে শ্বাসক্রিয়া যদি একটু বুঝতে চাই, তাহলে প্রথমে আমাদের কয়েক ধরনের জিনিস লাগবে। দুইটা জিনিস বুঝলে আমরা হয়ে যাবে, নিচ থেকে বোঝাই দিই, এখানে বোঝাই দিলে ভালো হবে। দেখো এইটা হচ্ছে আমাদের দেহ, মনে করে এইটা হচ্ছে আমাদের দেহ, তাই না? এটা হচ্ছে আমাদের দেহ। তাহলে দেহের মধ্যে আমাদের কি থাকে, এখানে আমাদের পরশুকাগুলো আছে, এখানে আমাদের পরশুকাগুলো আছে, তাই না? মাঝখানে আমাদের কি আছে, স্টারনাম আছে, হ্যাঁ কি না বলো? তাহলে এই যে পরশুকাগুলো দিয়ে দিলাম, তোমরা এগুলো আমার মতো করে আঁকায় নিতে পারো। তাহলে পরশুকা যেটা আছে দিয়ে দিলাম। দেখো আর এই যে মাঝখানে ঠিক জানো তোমরা, এই যে নিচখানে একটা কি পাবা, একটা নিচখানে পাবা, নিচ, এই যে নিচ পাশে পাবা একটা আমাদের ডায়াফ্রাম, তাই না? আচ্ছা এটা অন্য কালার দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের আরেকটা বলো কি, ডায়াফ্রাম। ঠিক এই ডায়াফ্রাম যেটা আছে, ডায়াফ্রামের নিচে আমাদের কি আছে, ডায়াফ্রামের নিচে আমাদের পাকস্থলী আছে, নাড়িভুঁড়ি টাড়িভুঁড়ি যেগুলো আছে এগুলো আছে, ওগুলোর কথা আমরা জানি না, বাদ। দেখো তো এই যে এই যে আমাদের ফুসফুসটা কোথায় থাকে বলো? এই ফুসফুসটা আমাদের, এই যে এই পাশে একটা ফুসফুস আর এই পাশে একটা ফুসফুস, এই পাশে একটা ফুসফুস, এই তো। তাহলে এই যে দুইটা ফুসফুস আমি আঁকা নিলাম, দেখো তো। তার মানে আমাদের শ্বাস প্রশ্বাস হইতে গেলে আমাদের দুই ধরনের পেশি লাগে, এইটা বুঝাইলাম আমি, দুই ধরনের পেশি লাগে। তো দুই ধরনের পেশি কি, দেখো তো এইখানে আমাদের এইটা করে এটা করে কি ছিল, পরশুকা ছিল। পরশুকাকে বলা হচ্ছে কোস্টাল, কি বলা হচ্ছে বলো তো দেখি, কোস্টাল। তাহলে এই পরশুকার মাঝখানে একটা পেশি থাকবে, এই পরশুকার মাঝখানে একটা পেশি থাকবে, দেখো এইভাবে একটা পেশি আছে। তারপরে এই পরশুকার মাঝখানে একটা পেশি আছে। তার মানে এই যে এই পেশিটা আছে, এই পেশিটাকে বলা হচ্ছে কোস্টাল পেশি। যেহেতু দুইটার মাঝে আছে এই কারণে বলা হচ্ছে ইন্টার কোস্টাল। কি বললাম? ইন্টার কোস্টাল। বুঝতে পারছো? ইন্টার কোস্টাল। তার পরবর্তীতে আসো, এই যে নিচখানে যেটা আছে এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। এটাকে বলা হচ্ছে কি, ডায়াফ্রাম। তাহলে এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম পেশি বা মধ্যছদা। তোমরা জানো যেটা ডায়াফ্রাম বা মধ্যছদা, ঠিক আছে? তাহলে এখন আসো যে আমাদের শ্বাসক্রিয়াটা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, মানে শ্বাসক্রিয়াটা কিভাবে হচ্ছে, খুব সংক্ষেপে বোঝাবো এবং ভালো করে শিখলে দেখবো যে আর কখনো ভুলবা না। তার মানে প্রশ্বাস এবং নিঃশ্বাস যেটাই বলো না কেন, এইটা হইতে গেলে আমাদের এই দুই ধরনের পেশি লাগবে। বুঝতে পারছো? তো দুই ধরনের পেশির মধ্যে আমরা আগে শুরু করি। তো প্রশ্বাস দিয়ে আমরা শুরু করি। প্রশ্বাস, দেখো তো প্রশ্বাস মানে কি, প্রতে প্রবেশ। তার মানে কে প্রবেশ করবে তোমরা জানো, প্রবেশ করবে আমাদের কি, প্রবেশ করবে আমাদের অক্সিজেন। অক্সিজেন প্রবেশ করবে আর বের হবে কি, কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এবং মনে রাখবা এই প্রশ্বাস যেটা আছে এইটা অ্যাকচুয়ালি আমরা করি। বুঝতে পারছো? আর নিঃশ্বাস যেটা আছে এটা অটোমেটিক হয়ে যায়।
তার মানে এই প্রশ্বাস যেটা এটা সক্রিয়, আর নিঃশ্বাস যেটা এটা নিষ্ক্রিয়। এটা অটোমেটিক হয়ে যায়। আর সক্রিয় কোনটা? প্রশ্বাস। এখন আসো প্রশ্বাস জিনিসটা একটু বলি। প্রশ্বাসের ক্ষেত্রে একটু বলি, দেখো এই পাশে হচ্ছে ডায়াফ্রাম। প্রথমে আমরা ডায়াফ্রাম পেশি যেটা আছে এটা নিয়ে একটু বলি। ডায়াফ্রাম, দেখো ডায়াফ্রামের মধ্যে দেখো তো, এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা যদি সংকোচন হয়, এই ডায়াফ্রামটা যদি সংকোচন হয়, এখন থেকে প্রসারিত অবস্থায় আছে, সংকোচন হইলে এই যে ধরো এইখান এই দিক দিয়ে ছিল, এটা হচ্ছে সেই আমাদের কি বলো, এইটা হচ্ছে সেই আমাদের ডায়াফ্রাম। তো এইটা আমাদের কি অবস্থায় আছে? প্রসারিত অবস্থা। যখন সংকুচিত হবে তখন এমন হবে না, এইটা এত সংকুচিত হইলো। তার মানে কি হলো দেখো তো, এই যে লেন্থ যেটা আছে, এই লেন্থটা কি আমাদের বৃদ্ধি পাইলো না? লেন্থ বৃদ্ধি পাইলো। তার মানে দেখো ডায়াফ্রাম পেশি যখন সংকুচিত হয় তখন কি হয়? তখন হচ্ছে ফুসফুস যেটা আছে আমাদের, বলতে আমাদের সোজা কথা, আমাদের পেটের ভিতরে আয়তন যেটা আছে, এই আয়তন আমাদের কি হয়? আয়তন আমাদের বৃদ্ধি হয়, আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। আর কি হয় এখানে? দৈর্ঘ্য বৃদ্ধি পায়, দৈর্ঘ্য বৃদ্ধি। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য যখন বৃদ্ধি পেয়েছে, এখন দেখো তো, ধরো ভিতরের মধ্যে আমাদের কি ছিল? একটা আমাদের সংকোচন অবস্থা ছিল, সেখানে একরকম চাপ ছিল। যখন আয়তন বৃদ্ধি পেয়েছে তখন কি চাপ কমে গেছে না? আয়তন বৃদ্ধি পেয়েছে তখন কি হয়েছে বলো? তখন হচ্ছে আমাদের এই ভিতরের কি হয়েছে বলো? ভিতরের চাপটা কমে গেছে, ভিতরের চাপ কমে গেছে, কমে গেছে। ক্লিয়ার? ভিতরের চাপ কমে গেছে। ভিতরের চাপ যদি কমে গেছে তখন কি হবে? তোমরা জানো ব্যাপন প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যে আমাদের উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের দিকে কি হয়? আমাদের গ্যাসীয় পদার্থগুলো ছুটে, তাই না? তো এই যে উচ্চ ঘনত্ব স্থান, এখন আমাদের এই বাহিরে কি পরিবেশ, এই বাহিরে আমাদের পরিবেশ, তো পরিবেশের মধ্যে চাপ তো বেশি, পরিবেশের মধ্যে চাপ তো বেশি, মানে ঘনত্ব তো বেশি। এখন ঘনত্ব তাহলে এই তখনই হচ্ছে বাইরে থেকে আমাদের কি আসবে? অক্সিজেন, O2 আমাদের ভিতরে ঢুকে যাবে। বুঝতে পারছো? যখনই চাপ কমে গেছে তখনই বাহিরে থেকে কি আসছে? O2 আমাদের দেহের ভিতরে প্রবেশ, দেহের ভেতরে, ভেতরে প্রবেশ করবে। কেমনে প্রবেশ করবে? ওই যে আগের যে পদগুলা, নাসারন্ধ্র, তারপরে ভেস্টিবিউল, নাসা গলবিল, তারপরে আমরা পড়ছিলাম নাসা গহ্বর, নাসা গলবিল, তারপরে বলছিলাম ষড়যন্ত্র মানে ট্রাকিয়া, তারপর ফুসফুস, অ্যালভিওলাস, এভাবে আসবে। এবং এইখানে যখন আসবে ভিতরে প্রবেশ, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রশ্বাস, প্রশ্বাস। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পারছো ডায়াফ্রামের হিসাবটা? এখন দেখো তো, ডায়াফ্রাম যদি বুঝে থাকো, ঠিক যদি এর বিপরীত ঘটনাটা ঘটে, এর বিপরীত ঘটনাটা ঘটলে সেটাই হচ্ছে আমাদের নিঃশ্বাস। তার মানে কি? বিপরীত ঘটনা, প্রসারণ হবে, আয়তন আমাদের হ্রাস পাবে, আয়তনে হ্রাস পেলে চাপ বৃদ্ধি পাবে, তার মানে আয়তনে হ্রাস পেলে সোজা কথা কি হয়েছে? বাইরে, দেহের ভিতর থেকে বাইরে যাবে। এই তো হিসাব, তো এই তো। তার মানে যদি তোমরা প্রশ্বাস বুঝে থাকো তাহলে কিন্তু নিঃশ্বাস তোমরা অটোমেটিক বুঝতে পারছো। তাহলে প্রশ্বাস আর নিঃশ্বাস আমরা বুঝলাম কার? ডায়াফ্রাম পেশি। দুইটা ব্যাখ্যা করবা। এখন আসলে আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কি? ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি। বুঝতে পারছো? তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশির ক্ষেত্রে কি হিসাব? একই হিসাব। এর ক্ষেত্রেও একই হিসাব, এর ক্ষেত্রেও একই হিসাব। প্রথমে সংকোচন, সংকোচন কার সংকোচন? দেখো তো, বর্তমান ইন্টারকোস্টাল পেশি যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সংকোচন। তুমি একটু নিজের ক্ষেত্রে দেখো, যখন সংকুচিত অবস্থায় আছে তখন ঠিক আছে, ধরো একদম স্বাভাবিক অবস্থায় আছে, তখন সংকোচন করো মানে কি? প্রশ্বাস নিবা, প্রশ্বাস নিবা যখন, তখন দেখবো তোমার বুকের ছাতি যেটা মানে পরশুকালন উপরের দিকে উঠে আসছে, তার মানে প্রস্থ বৃদ্ধি পাইছে। কি পাইছে বলো? প্রস্থ বৃদ্ধি পাইছে। এই সংকুচিত হইলে এখান থেকে কি হবে বলো? এখান থেকে আমাদের আয়তন বৃদ্ধি, যেটাকে আমরা বললাম প্রস্থ বৃদ্ধি, প্রস্থ বৃদ্ধি, তার মানে বৃদ্ধি পাইছে। প্রস্থ বৃদ্ধি পেলে কি হবে? আয়তনও বৃদ্ধি পাবে, আয়তনও বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কি হবে? ওই চাপ কমে গেছে, তোমরা জানো চাপ কমে গেছে, চাপ কমে গেছে। কমে যাওয়ার পর কি হবে? আমি আর লিখতেছি না এগুলো কিন্তু, হ্যাঁ আচ্ছা লিখি। চাপ কমে গেছে, চাপ কমে গেছে। চাপ কমে যাওয়ার পর কি হবে বলো তো দেখি? তাহলে বাহিরে থেকে আমাদের কি হবে? তাহলে বাহিরে থেকে আমাদের, আমাদের বাহিরে থেকে কি আসবে? অক্সিজেন। এই যে অক্সিজেন যেটা আছে এটা হচ্ছে দেহের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ, প্রবেশ। আর তখনই এটাই হচ্ছে আমাদের কি? প্রশ্বাস। আর নিঃশ্বাস কি? ওই যে আগের মতো যেটা আছে, এর ঠিক উল্টা প্রক্রিয়া যেটা আছে সেটাই হচ্ছে আমাদের নিঃশ্বাস। বুঝতে পারছো? সেইটাই হচ্ছে আমাদের নিঃশ্বাস। তাহলে এখন দেখো, আমি তোমাদের প্রশ্বাস, শ্বাসক্রিয়া যেটা আছে, কি বলে, আমাদের ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল পেশি, দুইটা আমি সুন্দরভাবে বোঝাই দিছি। তোমরা এখন বই থেকে একটু দেখে নিও, দেখবা যে একদম সব ক্লিয়ার। বুঝতে পারছো? সব ক্লিয়ার। এই যে এগুলার কথা এখানে স্লাইডে লেখা আছে, তাহলে স্লাইড গুলো একটু পড়তে হবে, হ্যাঁ, এগুলো যেহেতু বানাই দিছি এগুলো পড়তে হবে। ওকে,
তাহলে এখন আমরা আসি পরবর্তী টপিক যেটা আছে সেটা। এখন আসলে দুই ধরনের পরিবহন, একটা হচ্ছে গ্যাসীয় পরিবহন, একটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবহন। তো গ্যাসীয় পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন যেটা আছে সেটা একটু দেখি। তো গাজীজমল স্যারের বইয়ে যতদূর সম্ভব এটাতে অ্যাড করছে এখন 85, কিন্তু উনি কিভাবে অ্যাড করছে আমি জানি না। তো এটা জানে রাখো, একটু বই থেকে চেক করে পড়িও। আচ্ছা আমরা দেখি। দেখো গ্যাসীয় পরিবহনের ক্ষেত্রে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন এই দুইটা জিনিস মনে রাখতে হবে। দেখো ভৌত দ্রবণ রূপে আছে আর অক্সিহিমোগ্লোবিন রূপে। ভৌত দ্রবণ রূপে মূলত 2%। কয় পার্সেন্ট? 2%। ভৌত দ্রবণ রূপে 2%। এখন আমাকে তোমরা বলবা তোমরা গ্যাসীয় পরিবহন বোঝো কি না। যদি না বোঝো তাহলে গ্যাসীয় পরিবহনের উপর শর্ট একটা লেকচার আমি পরবর্তীতে দেব। বুঝতে পারছো? এখন আসো অক্সিহিমোগ্লোবিন যেটা আছে, অক্সিহিমোগ্লোবিনের সাহায্যে কত পার্সেন্ট? 98%। আর এই যে কার্বন ডাইঅক্সাইড যৌগ রূপে দ্রবণ 5% রক্তরস। তারপরে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এইখানে হচ্ছে আমাদের কত? 27%। এই কার্বামিনো হিমোগ্লোবিন আবার দুইটা আছে কিন্তু, একটা আছে কার্বামিনো প্রোটিন, কার্বামিনো প্রোটিন, আর একটা আছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, বুঝছো? আর বাইকার্বনেট রূপে সব থেকে বেশি হয়, যেটা হচ্ছে 65%। আর বইয়ে হয়তো এখন 85% করে দিছে আছে। তাহলে এটা কি বললাম? যদি তোমরা এটা সমস্যা মনে করো, যদি সমস্যা মনে করো তাহলে জানাবা, আমি এটার শর্ট শর্ট একটা ক্লাস দিব। শুধুমাত্র কি বললাম? গ্যাসীয় পরিবহন 15 থেকে 20 মিনিট লাগবে শুধুমাত্র গ্যাসীয় পরিবহন বোঝাইতে, হ্যাঁ, যদি তোমরা না বুঝো আর কি। ওকে, তাহলে আমরা আসি পরবর্তী যেটা আছে এটাতে, যে শ্বসনতন্ত্রের সমস্যা ও প্রতিকার, মানে সোজা কথা রোগ আর কি। রোগ দুইটা জিনিস। দেখো এখানের মধ্যে তোমাদের ঊর্ধ্বনালীর হচ্ছে সংক্রমণ এবং আমাদের ঊর্ধ্ব শ্বাসনালী, তারপরে আমাদের আছে নিম্ন শ্বাসনালীর সংক্রমণ। ওগুলো ওখানে দেয়া আছে, এগুলো এমসিকিউ এর জন্য পড়তে হবে তোমাদের। তার মধ্যে দুইটা জিনিস আমাদের বইয়ে দেয়া আছে রোগ, একটা আছে সাইনোসাইটিস, একটা আছে ওটাইটিস মিডিয়া। কি বললাম? সাইনোসাইটিস আর একটা আছে ওটাইটিস মিডিয়া। এখন আসলে এই যে সাইনোসাইটিস যেটা আছে সেইটা একটু বলি। দেখো সাইনোসাইটিস যেটা আছে সেইটা একটু বলি। সাইনোসাইটিস বলতে আসলে কি বোঝায়? ধরো আইটিস মানে হচ্ছে প্রদাহ, আইটিস মানে হচ্ছে প্রদাহ। কি বললাম? আইটিস মানে হচ্ছে প্রদাহ, প্রদাহ। তাহলে সাইনাসের মধ্যে যদি প্রদাহ হয় তাকে আমরা বলবো সাইনোসাইটিস। বুঝছো? সাইনাসের মধ্যে প্রদাহ হলে তাকে আমরা বলবো সাইনোসাইটিস। ওকে, তাহলে আমরা এখন আসি সাইনাস জিনিসটা কি। তোমরা জানো যে আমাদের মুখমণ্ডল যা আছে, মুখমণ্ডল সব সোজা কথা যদি বলি করটি, করটির মধ্যে অস্থি যেগুলো আছে তার মধ্যে আমরা কয়টা অস্থি একটু বলি। কপাল যে গঠন করছে সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল। কি বললাম? কপাল গঠন করছে যেটা, সেটা হচ্ছে আমাদের ফ্রন্টাল। ওকে, ফ্রন্টাল হচ্ছে আমাদের কপাল গঠনকারী অস্থি। তারপর আমাদের ঠিক মেক্সিলা যেটা আছে মেন্ডিবলের উপরে সেইটা। আর চোখের নিচে ফ্রন্টালের নিচে আর কি, অ্যাকচুয়ালি চোখের নিচে দুইটা অস্থি আছে, একটা নাম হচ্ছে এসফেনয়েড, একটা নাম হচ্ছে এথময়েড। তো এগুলার ভিতরে মূলত সাইনাসটা থাকে। কি থাকে বলো তো দেখি? সাইনাসটা আমাদের এই চারটা অস্থির ভিতরে থাকে। এখন সাইনাস মানে কি বলো দেখি? সাইনাস মানে হচ্ছে গহ্বর। বুঝছো? এই গহ্বর গুলোর কাজ হচ্ছে বায়ু জমা রাখা। কি জমা রাখা বলো তো দেখি? বায়ু জমা রাখে এরা। বায়ু জমা রাখে কেন? কারণ জানো, ধরো যদি বায়ু পূর্ণ অস্থি না থাকতো আমাদের, ধরো এদের ভিতরে বায়ু না থাকতো, তাহলে আমাদের মাথার ওজন অনেক বেশি হইতো। আমাদের ভারসাম্য ভারসাম্য রক্ষা করা অনেক বেশি কঠিন হয়ে পড়তো। এই কারণে এদের ভিতরে কি আছে? ওকে, এদের ভিতরে কি আছে বলো? এদের ভিতরে হচ্ছে আমাদের বায়ুপূর্ণ অস্থিগুলো দেওয়া হয়েছে, বলতে আমাদের এদের ভিতরে সাইনাস করে দেওয়া হয়েছে। যদি কোনো কারণে এই সাইনাস গুলোর ভিতরে ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক বা পানি কোনো কিছু ঢুকে যায়, তাহলে সেখানে হচ্ছে আমাদের প্রদাহের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি সাইনোসাইটিস। এই সাইনোসাইটিসের ক্ষেত্রে মনে রাখবা মাথা ব্যথা, তারপরে হচ্ছে আমাদের দাঁতে ব্যথা, মাড়িতে ব্যথা, এগুলো হচ্ছে আমাদের প্রধান উপসর্গ। তার মধ্যে দুই ধরনের একটা ব্যাপার আছে, একটা হচ্ছে আমরা যেটাকে বলবো অ্যাকিউট, আর একটা হচ্ছে ক্রনিক। অ্যাকিউট আর ক্রনিক, যে কোনো অসুখের ক্ষেত্রে অ্যাকিউট আর ক্রনিক। অ্যাকিউট আর ক্রনিক, অ্যাকিউট মনে রাখবা 2 থেকে 8 সপ্তাহ যদি হয় সেটাকে বলবো অ্যাকিউট, আর 8 সপ্তাহের যদি বেশি হয় তাহলে সেটাকে বলবো ক্রনিক। অ্যাকিউট হচ্ছে মানে অল্প স্বল্প মেয়াদী, আর ক্রনিক হচ্ছে দীর্ঘস্থায়ী। ওটাইটিস মিডিয়া কি? দেখো ওট শব্দের অর্থ হচ্ছে কি কান, আর এই মিডিয়া শব্দের অর্থ হচ্ছে মধ্য, তার মানে মধ্য কর্ণের কান যেটা ওটাই তো কর্ণ, তাই না? মধ্য কর্ণের সংক্রমণ যেটা আছে সেটাই হচ্ছে ওটাইটিস মিডিয়া, মধ্য কর্ণের সংক্রমণ। এখন দেখো এখানের মধ্যে কারণ আছে, লক্ষণ আছে, প্রতিকার আছে, এগুলো তো আর পড়ানোর জিনিস না।
এগুলো ধরো তোমাদের যদি আমি একদম পূর্ণাঙ্গ ক্লাস নিতাম অনেকদিন ধরে, তাহলে এগুলো দেখা দিতাম। যেহেতু তোমাদের পরীক্ষা আছে, এগুলো একটু নিজেকে দেখে নিতে হবে। তাহলে দেখো, মধ্যকর্ণের সংক্রমণ যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি, ওটাইটিস মিডিয়া। এটা কার হয় বেশি? শিশুদের বেশি হয়, মনে রাখবা, শিশুদের বেশি হয়। এবং এই যে ওটাইটিস মিডিয়া আছে, একটু বলে দিই। ওটাইটিস মিডিয়ার ক্ষেত্রে দেখো, কানের মধ্যে তিনটা অস্থি থাকে। একটা হচ্ছে মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস। এবং আমাদের পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে টিম্প্যানিক পর্দা। তার আগে টিম্প্যানিক পর্দা থাকে, যেটা দিয়ে আমরা আসলে শব্দ শুনতে পাই আর কি অ্যাকচুয়ালি। ঠিক ওই মধ্যকর্ণের মধ্যেও আমাদের কি থাকে, ফাঁকা গহ্বর থাকে, যেটাকে আমরা গলার সাথে যদি মিলাই দেই তাহলে বলবো ইউস্টেশিয়ান নালিকা। কোনো কারণে যদি ওই গহ্বর হচ্ছে আবার এই ভাইরাস, ব্যাকটেরিয়া বা পানি দ্বারা পূর্ণ হয়ে যায়, তখন তাহলে সেখানে সংক্রমণ হইতে পারে। সেটাই হচ্ছে মধ্যকর্ণের সংক্রমণ বা ওটাইটিস মিডিয়া। ক্লিয়ার? ওটাইটিস মিডিয়া। তো এগুলো হলে কানে তীব্র ব্যথা হয়, জ্বর হবে, শ্রবণের সমস্যা হবে। প্রতিকার কি? প্রতিকার তো গুলো তোমরা দেখে নিবা। তাহলে এইটা হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের রোগ। আর শেষে একটা জিনিস আছে, একটু দেখে দিই। সেটা দেখো, প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য আমরা একটু আগে দেখে আসছি। তো আমি ওখানে বোঝাই দিয়ে আসছি, তোমরা আই হোপ তোমরা বুঝতে পারছো। তারপর একটু বলি। দেখো তো, এটা আমাদের সক্রিয়, এটা আমাদের সক্রিয়। এটা কি হবে বলো? এটা আমাদের তাহলে নিষ্ক্রিয়। নিঃশ্বাস নিষ্ক্রিয়, নতে নিঃশ্বাস নতে নিষ্ক্রিয়। এখন আসো দেখো তো, পেশির ক্ষেত্রে এখানে কি ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল দুইটাই কি হবে? সংকুচিত। আর এটার ক্ষেত্রে কি হবে? প্রসারিত, মানে শিথিল অবস্থা হবে। প্রসারিত হয় না অ্যাকচুয়ালি, মানে আগের অবস্থায় ফিরে যাবে। তারপরে দেখো, ডায়াফ্রাম নিচে নেমে গিয়ে অনেকটা সমতল রূপ ধারণ করে। নিচে নামে যাওয়ার জন্য তো এখানে দৈর্ঘ্য বৃদ্ধি পায়, বলছিলাম না? তাহলে এখানে ডায়াফ্রাম উপরে উঠে গিয়ে পুনরায় ধনুক বা গম্বুজ আকার ধারণ করে। তারপরে এই যে আয়তন বৃদ্ধি পায়, আমি দেখাইছিলাম তোমাদেরকে, আয়তন হ্রাস পায়। ফুসফুসের ভিতরে বায়ুচাপ পরিবেশের তুলনায় কমে যায়, যার জন্য বায়ুটা আসে, এখানে বেড়ে যায়। তাহলে এখানে অক্সিজেন আসে, কার্বন ডাই অক্সাইড আসে। দেখছো, আমি যা মুখ দিয়ে বলছি তাই আছে। তার মানে এটা একটু পড়ে নিতে হবে। এই তো এই অধ্যায়ের পড়াশোনা। যদি এতটুকু করো তাহলে আই হোপ তোমাদের সমস্যা হবে। কি বললাম? সমস্যা হবে না। কি বললাম, যদি তোমাদের গ্যাসীয় পরিবহন যেটা আছে সেটা নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, তাহলে আমি ওইটার উপর আরেকটা আরেকটা ছোট্ট একটা ভিডিও দেবো তোমাদেরকে। ওকে? তাহলে আমাদের এই তো শেষ। এইটা হচ্ছে আমাদের এখানকার ক্লাস। ওকে? তাহলে আজকে এখানে ইন্ড। এগুলো পড়ো। তাহলে নেক্সট ক্লাস আমরা অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করব।